না, তালাক দেব না, সাথে থাকব। দিল্লির ফ্যামিলি কোর্টে এই শব্দ গুঞ্জিত হল তো যেন সবকিছু থেমে গেল। জজ সাহেব নিজের কলম থামিয়ে দিলেন, উকিল একে অপরের মুখ দেখতে লাগলেন, এবং পিছনে বসা ভিড়ে এক অদ্ভুত সাড়া ছড়িয়ে পড়ল। কাঠগড়ায় দাঁড়িয়েছিল ২৮ বছরের অনিতা শর্মা, মহার্ঘ শাড়ি, ম্যাচিং জুয়েলারি এবং ঠোঁটে এক রহস্যময় মুচকি হাসি। তাকে দেখে কেউ বলতে পারবে না যে তার জীবনে কোনো ভূমিকম্প ঘটেছে। তার সামনে দাঁড়িয়েছিল তার স্বামী দীপক শর্মা, চোখে লালতা এবং মুখে অসহায়তা নিয়ে। তিনি জজ সাহেবের কাছে ভিক্ষা চাইছিলেন। জজ সাহেব, আমি আমার স্ত্রীর সাথে সুলহ করতে চাই, কিন্তু যদি তিনি আমার সাথে না থাকতে চান তাহলে দয়া করে আমাকে তালাক দিয়ে দিন। আমাকে এই দমবন্ধ করা অবস্থা থেকে মুক্তি দিন। জজ সাহেব, শ্রীমতী অনিতা শর্মা, আপনি কি চান? জজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। অনিতার ঠোঁটে সেই রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। তিনি জজ সাহেবের চোখে চোখ রেখে পুরো আত্মবিশ্বাসের সাথে বললেন, জজ সাহেব, না তো আমি এদের সাথে থাকব, না এদের তালাক দেব। জজ সাহেবের মুখে রাগ এবং বিস্ময় একসাথে ছিল। শ্রীমতী অনিতা, না, আপনাকে আপনার স্বামীর সাথে থাকতে হবে না এবং না তাদের তালাক দিতে হবে। এটা কোর্ট, কোনো মজাক চলছে না। আমি কোনো মজাক করছি না জজ সাহেব, আমার এই সিদ্ধান্ত একদম অটল। অনিতার কথা শুনে দীপক সেখানে কাঠগড়ায় প্রায় পড়ে যান। তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। জজ সাহেব বুঝে গিয়েছিলেন যে এটা কোনো সাধারণ স্বামী স্ত্রীর ঝগড়া নয়, এটা এমন এক ধাঁধা যার গভীরে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। দীপকের উকিল বর্মাজি উঠে দাঁড়িয়ে বললেন, মাইলর্ড, এটা আমার মক্কেলের মানবাধিকারের লঙ্ঘন, এটা মানসিক নির্যাতনের চরম। তখন অনিতার উকিল হাসলেন, মাইলর্ড, এমন তো আইনে কোথাও লেখা নেই যে যদি স্ত্রী সাথে না থাকতে চান তাহলে তাকে তালাক দিতেই হবে। দীপকের গলায় এক হতাশ স্বামীর যন্ত্রণা ফুটে উঠল। জজ সাহেব, আমি তো আজও এদের সাথে ঘর বাঁধতে চাই। আমি এদের মানানোর চেষ্টা করেছি, এদের মায়ের সাথে কথা বলেছি, আত্মীয় এবং বন্ধুদের দিয়ে বলিয়েছি। আমি সুলহ করতে প্রস্তুত, কিন্তু এই কথা শুনতে প্রস্তুতি নয়। জজ সাহেব বিস্মিত ছিলেন। একদিকে এক অসহায় স্বাধীনতার ভিক্ষা চাইছিলেন, আর অন্যদিকে রহস্যময় স্ত্রী, যিনি তাকে এক অদৃশ্য শৃঙ্খলা বেঁধে রাখতে চান। শ্রীমতী অনিতা শর্মা, আপনার স্বামী আপনার সাথে থাকতে চান, তাহলে আপনার কি সমস্যা? জজ বললেন। অনিতা তার দিকে এক তীক্ষ্ণ নজর দিলেন, তারপর সামনে তাকিয়ে বললেন, যেখানে ইজ্জতই নেই সেখানে থেকে কি করব জজ সাহেব? ইজ্জত? দীপক চিৎকার করে উঠলেন, আমি তোমাকে কোন বেইজ্জতি দিয়েছি বলো তো? অনিতা এক ব্যঙ্গাত্মক মুচকি হাসির সাথে বললেন, সেটা আমি আপনাকে নয়, জজ সাহেবকে বলবো। দীপকের উকিল উঠে দাঁড়ালেন, মাই লর্ড, আমার ক্লায়েন্টকে মানসিকভাবে নির্যাতন করার ষড়যন্ত্র চলছে। জজ সাহেব উকিলকে শান্ত করিয়ে অনিতাকে সরাসরি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে অনিতাজি, আপনি বলুন আপনার স্বামী আপনার সাথে কোনো মারধর করেছেন? অনিতা বললেন, না জজ সাহেব, হাত তো কখনো ওঠায়নি। কি দেনমোহরের দাবি রাখা হয়েছে? না। দীপকের মুখে সামান্য স্বস্তি এলো। কিন্তু তখনই অনিতা বললেন, জজ সাহেব, জখম শুধু শরীরে হয় না, হৃদয়েও লাগে, যা আরও গভীর হয়। আপনি আমাকে আগে পুরো কাহিনী বলুন, শুরু থেকে। জজ বললেন। অনিতা এক নজর দীপকের দিকে দিলেন যেন তিনি কোনো কীটপতঙ্গ, এবং বললেন, জজ সাহেব, আমরা এক বন্ধুর বিয়েতে দেখা হয়েছিলাম। আমার চোখে তার চোখে এক অদ্ভুত সততা এবং স্থিরতা দেখা গিয়েছিল। এক সরল ছেলে যার দুনিয়া ভবিষ্যতের পরিকল্পনার চারপাশে ঘুরত, আর আমার দুনিয়া বড় বড় স্বপ্নে ভরা। তার নজরে আমার প্রতি যে সম্মান ছিল তা প্রথম দেখাতেই আমাকে তার দিকে টেনে নিয়েছিল। তারপর কথার সিলসিলা শুরু হয়, যা ঘণ্টার পর ঘণ্টা ফোনে চলত। তাদের আমার চঞ্চলতা পছন্দ ছিল, এবং আমার তাদের কথায় লুকিয়ে থাকা সত্যতা। দীপক বলেছিলেন, অনিতা, আমি কোনো রাজকুমার নই, কিন্তু প্রতিজ্ঞা করছি তোমাকে আমার রানী বানিয়ে রাখব, তোমার প্রতিটি ছোট বড় ইচ্ছা পূরণ করব। আমিও মজা করে জিজ্ঞাসা করেছিলাম, আর যদি আমি এমন কিছু চেয়ে নিই যা আপনি পূরণ করতে না পারেন? দীপক উত্তর দিয়েছিলেন, আমি তোমার জন্য আকাশ থেকে তারাও ছিঁড়ে আনতে পারি। বলতে বলতে অনিতার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। সেই এক প্রতিজ্ঞায় আমি আমার পুরো দুনিয়া তাদের নামে করে দিয়েছিলাম। জজ সাহেব, কোন মেয়ে এমন প্রতিজ্ঞায় বিশ্বাস করবে না? বিয়ের দিন তিনি আমাকে বলেছিলেন, অনিতা, আজ থেকে আমার প্রতিটি সুখ তোমার এবং তোমার প্রতিটি দুঃখ আমার। আমি আমার মা, বাবা, নিজের ঘর সব কিছু পিছনে ফেলে বড় আনন্দে তাদের সাথে এক নতুন জীবন শুরু করেছিলাম। অনিতার গলা এখন কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু আমি কি জানতাম যে যে শীষমহল আমি আমার স্বপ্নে তৈরি করছিলাম সেটা বিয়ের কয়েক মাস পরেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জজ সাহেব গভীর শ্বাস নিলেন। তাহলে কোন তুফান এলো যে অবস্থা এখানে পৌঁছাল? অনিতার কম্পিত গলা এখন তীব্র এবং ধারালো হয়ে গিয়েছিল। তুফান,
তুফান তো একবার আসে জজ সাহেব এবং সব কিছু ধ্বংস করে চলে যায়। আমার জীবনকে তো প্রতিদিন এক নতুন ঝড় ধ্বংস করত। অনিতা দীপকের দিকে আঙুল তুললেন। বিয়ের ৩ বছর হয়ে গেছে জজ সাহেব, আপনি বিশ্বাস করবেন এই ৩ বছরে এই আমাকে একবারও কোথাও বাইরে ঘুরতে নিয়ে যাননি। যিনি আকাশ থেকে তারা ছিঁড়ে আনার কসম খেয়েছিলেন তিনি আমাকে ঘরের ৪ দেয়ালে বন্দি করে রেখেছিলেন। তিনি আমাকে রানী বানাবেন বলেছিলেন, কিন্তু বানিয়ে দিয়েছিলেন এক বন্দিনী, যার দুনিয়া সকাল রান্নাঘর থেকে শুরু হয় এবং রাতে তাদের অপেক্ষায় শেষ হয়। কোর্টে বসা মহিলারা এই কথা অনুভব করছিলেন। এই মানুষটি জজ সাহেব, এই মানুষটি আমাকে আমার ক্যারিয়ারের শুরু পর্যন্ত করতে দেননি। কখনো কোনো না কোনো অজুহাতে আমাকে আটকে দিতেন। আরও আমার প্রথম জন্মদিন, যা আমার জন্য সবচেয়ে বিশেষ দিন ছিল। প্রথম বছর তিনি এই বলে টালবাহানা করেছিলেন যে এবার একটু জরুরি কাজ এসে গেছে, পরের বার জমকালো পার্টি করবেন। দ্বিতীয় বছর তিনি ভুলেই গিয়েছিলেন। আমি সেই দিন কেঁদে কাটিয়েছিলাম। জজ সাহেব, এদের আমার ভালোবাসা নয়, আমার সুখ নয়, শুধু নিজের কাজ এবং নিজের আরাম মনে থাকত। দীপক এগিয়ে এলেন। অনিতা, এটা সত্য নয়, চুপ করো তুমি, আজ আমাকে বলতে দাও। জজ সাহেব, আমি এদের স্ত্রী তো ছিলাম, কিন্তু ঘরের প্রতিটি সিদ্ধান্ত এদের মেনে নিতাম। আমার মতামত তো সেই ঘরের রদ্দি সমান ছিল। এতটুকু নয়, একদিন আমি জ্বরে তপ্ত হচ্ছিলাম, আমার শরীর ভেঙে পড়ছিল। আমি তাদের ফোন করে বলেছিলাম, অফিস থেকে তাড়াতাড়ি এসো, আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে যাও। আর তিনি কি করলেন? তিনি নিজের মাকে ফোন করে বলে দিলেন, মা, আপনি অনিতাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ খাওয়ান। জজ সাহেব, আর শুনুন এদের মা কি করলেন। তিনি নিজের দেশি নুস্কে কাড়া বানিয়ে আমাকে খাইয়ে দিলেন এবং আমার মহান স্বামী দ্বিতীয়বার ফোন করে আমার শরীরের খোঁজ নেওয়ারও ঝামেলা নেননি। শেষে আমার মা বাড়ি এলেন এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আমার সুস্থতা ফিরে এসেছিল। তারপরেও আমার মা অনেকবার ফোন করে আমার খোঁজ নিয়েছিলেন, কিন্তু আমার স্বামী একবারও না। আপনি নিজেই এদের জিজ্ঞাসা করুন, যখন তিনি আমাকে স্ত্রীর অধিকারও দিতে চাননি, তখন কি দরকার ছিল আমার সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট করার? কোর্টরুমে এক ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল, যা অনিতার ফোপানি ভেঙে দিচ্ছিল। দীপকের মুখের রং উড়ে গিয়েছিল। বড় কষ্ট করে নিজের সব সাহস জড়ো করে তিনি বললেন, জজ সাহেব, কোন স্বামী চায় না যে তার স্ত্রীকে দুনিয়ার সব সুখ দেয়? দিল্লিতে এক বেতন থেকে ঘরের ইএমআই, ওষুধ খরচ, এসবের মধ্যে এই শখ কি করে পূরণ করব? কিন্তু আমি একে বলেছিলাম যে প্রমোশন হলেই সবার আগে এর এই ইচ্ছা পূরণ করব। তার গলায় এক মধ্যবিত্ত মানুষের অসহায়তা ছিল। অনিতা, তোমার প্রথম জন্মদিনে আমি বাড়ি ফিরতে দেরি করেছিলাম ঠিকই, কিন্তু সেদিন আমি ফুলের তোড়া এবং তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছিলাম। তাতে আমার ভালোবাসা ছিল, কিন্তু তোমার মিষ্টি নয়। 5 তারকা হোটেলে ডিনার চাইত, যা আমার বাজেটের বাইরে ছিল। কি ভালোবাসার মূল্য উপহারের আকার থেকে নির্ধারিত হয় জজ সাহেব? দীপকের গলা ভারী হয়ে গেল। আর সেদিন যখন তোমার শরীর খারাপ ছিল, হ্যাঁ, আমি আসতে পারিনি। অফিসে খুব জরুরি ইন্সপেকশন ছিল। ছুটি নিলে হয়তো চাকরি চলে যেত, আর চাকরি তো আমি নিজের ঘর চালানোর জন্য করছিলাম। আমি মাকে ফোন করে বলেছিলাম যে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু মা তোমাকে ঘরোয়া ওষুধ খাইয়েছিলেন, যেটা তিনি আমাকে ছোটবেলা থেকে খাওয়াতেন। এটা কি আমার অপরাধ ছিল যে আমি আমার মায়ের সাহায্য চেয়েছিলাম? তারপর দীপক বললেন, জজ সাহেব, আমি আকাশ থেকে তারা ছিঁড়ে আনতে পারিনি। আমি এক সাধারণ মানুষ, যিনি নিজের পরিবারকে ভালো জীবন দেওয়ার চেষ্টা করছিলাম। হয়তো আমার চেষ্টাগুলো এদের প্রত্যাশার সামনে ছোট পড়ে গিয়েছিল। এখন কোর্টরুমের পরিবেশ বদলাতে শুরু করেছিল। কাহিনী যতটা সরল এবং একপেশে লাগছিল ততটা ছিল না। জজ সাহেব সব দিক বিচার করে শ্রীমতী অনিতা ঘুরিয়ে না নিয়ে যাওয়া, দামি উপহার না দেওয়া, মতামত না নেওয়া, এসব কথা মন অবশ্যই দুঃখ দেয়, স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা তৈরি করে। কিন্তু এটা কি এত বড় কারণ যে আপনি আপনার স্বামী থেকে আলাদা হয়ে যাবেন? সম্পর্ক ভাঙা তো বুদ্ধিমত্তা নয়। ঠিক সেই সময় পিছন থেকে এক তীব্র এবং আবেগপূর্ণ গলা গুঞ্জিত হল, জজ সাহেব, আপনি অনিতাকে ভুল বুঝছেন, কারণ এটা আপনাকে এখনও এর ওপর হওয়া অত্যাচারের পুরো কাহিনী বলেনি। আমি বলবো আপনাকে সব কথা। সবার নজর ঘুরল। এক 60 বছরের মহিলা, অনিতার মা সুধা দেবী, এগিয়ে আসার চেষ্টা করছিলেন, চোখে অশ্রু, মুখে লড়াইয়ের জেদ। কর্মকর্তা আটকালেন। আপনি বসে যান, যখন ডাকব তখন আসবেন। কিন্তু সুধা দেবী থামলেন না। অনিতা আমার মেয়ে, তাকে জন্ম দিয়েছি আমি চুপ করে থাকতে পারি না। তার গলায় যন্ত্রণা ছিল। তাদের এগিয়ে আসতে দিন, জজ সাহেব বললেন। সুধা দেবী কাঠগড়ার কাছে এলেন, শ্বাস ফুলছিল। জজ সাহেব,
আমার মেয়ে আপনাকে এই প্রতারকের পুরো সত্য বলেনি। আসল অপমান তো আমার মেয়ে সহ্য করেছে। আমাদের ঘর পরিবারে যখনই বিয়ে হয় এই সাহেব কখনো জেকেন না। আমার মেয়ে একা যেত। সবাই জিজ্ঞাসা করত, তোমার স্বামী কোথায়? কি উত্তর দিত আমার সন্তান? সেই বেচারির মাথা লজ্জায় নুয়ে পড়ত। এটা মানসিক নির্যাতন নয় তো কি? দীপক তৎক্ষণাৎ আত্মরক্ষা করলেন। জজ সাহেব, এমন নয় যে আমি কখনো যাইনি। হ্যাঁ, একবার অনিতার চাচার ছেলের বিয়েতে যেতে পারিনি। কোম্পানিতে বছরের সবচেয়ে বড় অডিট ছিল। আমার সেখানে থাকা খুব জরুরি ছিল। আমি অনিতাকে এটা বুঝিয়েওছিলাম, যদি চাকরি না থাকে তো ঘর কি করে চলবে। সুধাদেবী আরও রেগে গিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, বিয়ে বাদ দিন জজ সাহেব। যখন অনিতার বাবার মৃত্যু হয়েছিল তখনও এই ছিলেন না। আমাদের দুনিয়া লুট হয়ে গিয়েছিল। আমার মেয়ের সাহায্যের দরকার ছিল, কিন্তু এই চাকরিতে আটকে ছিলেন। আমরা ফোন করে এদের খবর দিয়েছিলাম। যতক্ষণে তিনি ফিরলেন ততক্ষণে অন্ত্যেষ্টিক্রিয়াও হয়ে গিয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ারও 4 ঘণ্টা পর পৌঁছেছিলেন। এটাই কি হয় এক স্বামীর সাহায্য? কোর্টরুমের নীরবতা গভীর হয়ে গিয়েছিল। অনিতার অশ্রুর ধারা মুখে বয়ে চলছিল। তিনি ফোঁপাতে ফোঁপাতে বললেন, হ্যাঁ জজ সাহেব, সেদিন আমার মনে হয়েছিল আমার দুনিয়ায় আমার জন্য কেউ নেই। যিনি সাত ফেরায় প্রতিটি সুখ দুঃখে সাথের প্রতিজ্ঞা করেছিলেন, সেই আমার জীবনের সবচেয়ে বড় দুঃখে অনুপস্থিত ছিলেন। সেই খালি ভাব, সেই একাকিত্ব আমি কখনো ভুলতে পারব না। জজ সাহেব গম্ভীর দৃষ্টিতে দীপককে দেখলেন। মিস্টার দীপক, এর উত্তরে আপনি কি বলবেন? দীপকের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হৃদয়ের ঝড় নিয়ন্ত্রণ করে তিনি যন্ত্রণাময় গলায় বললেন, জজ সাহেব, আমি সেখানে ছিলাম না, এটা সত্য, কিন্তু এটা মিথ্যা যে আমি চেষ্টা করিনি। যেই মুহূর্তে আমাকে অনিতার বাবার চলে যাওয়ার খবর পেয়েছিলাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তার গলা এখন ভেঙে যাচ্ছিল, অশ্রু চোখ থেকে ঝরে পড়ল। আমার নিজের বাবা তো তখন চলে গিয়েছিলেন যখন আমি খুব ছোট ছিলাম জজ সাহেব। আমার মনে নেই বাবার ভালোবাসা কেমন হয়। বিয়ের পর আমি আমার শ্বশুরজিতে নিজের বাবাকে দেখেছিলাম। তিনিও আমাকে ছেলের চেয়ে বেশি মানতেন। যখন আমি খবর পেলাম, আমি প্রতীকী ট্রাভেল ওয়েবসাইট, প্রতিটি এয়ারলাইনে তাৎক্ষণিক টিকিট খুঁজেছিলাম, কোনো ফ্লাইট পাইনি। হতাশ হয়ে যে প্রথম ট্রেন পেয়েছিলাম সেটাই দৌড়ে উঠেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনি কেঁদে বললেন, বিশ্বাস করুন, সেদিন শুধু অনিতা বাবা হারাননি, আমিও নিজের বাবাকে দ্বিতীয়বার হারিয়েছিলাম। আমি তার শেষ দর্শনও করতে পারিনি। এই কষ্ট আজও হৃদয়ে আছে। জজ সাহেব তার অক্ষমতা বুঝেছিলেন, কিন্তু সুধা দেবীর মুখে কোনো নরমতা আসেনি। দেখলেন জজ সাহেব, আবার সেই কুমিরের অশ্রু। প্রতিবার গল্প বানিয়ে নিজেকে বেচারা প্রমাণ করে। ভালো, মেনে নিলাম সেদিন অক্ষমতা ছিল, কিন্তু যা রোজ রোজ আমার মেয়ে সহ্য করে, দিনরাত শ্বাসের তিরস্কার, সেসবের কি? আপনি বিশ্বাস করবেন না জজ সাহেব, আমার সন্তানকে কি শুনতে হয় নিজের শ্বশুর বাড়িতে। তুমি মেয়ে হয়ে ঘর সামলাতে পারো না, খাবার ভালো বানাতে পারো না, সন্তানের যত্ন নিতে পারো না, এমন হাজার তিরস্কার শুনতে শুনতে আমার মেয়ের হৃদয় পাথর হয়ে গেছে। আর যখন এটা ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেছিল, তখন এই মানুষটি সেই স্বপ্নও পিষে দিয়েছিল। জজ সাহেব দেখছিলেন যে অনিতার মা এক এক করে দীপকের সব অভিযোগ গুনছেন, যা অনিতা হয়তো ভুলেও গিয়েছিলেন। কিন্তু এখন নিজের মায়ের কথা শুনে অনিতাও সেসব কথা মনে করে কাঁদছিলেন। অনিতার গাল অশ্রুতে ভিজে গিয়েছিল। তিনি কেঁদে কেঁদে বললেন, জজ সাহেব, আমি ভেবেছিলাম বিয়ের পরও আমি নিজের স্বপ্ন পূরণ করব, কিন্তু আমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে তুমি ঘর এবং সন্তান সামলাবে, ব্যবসা নয়। আমার স্বপ্নের কোনো মূল্যই ছিল না। জজ সাহেব মনোযোগ দিয়ে দীপকের দিকে তাকালেন। এটা কি সত্য মিস্টার দীপক? যদি অনিতাজি ব্যবসা করতে চাইতেন তাহলে এতে কোনো ক্ষতি তো ছিল না। দীপক তৎক্ষণাৎ মাথা তুললেন। গলা ভেঙে যাচ্ছিল, কিন্তু দৃঢ় ছিল। না জজ সাহেব, আমি কখনো একে মানা করিনি। আমাদের সন্তানের টাইফয়েড হয়েছিল, সে অনেক দিন ধরে অসুস্থ ছিল। আমি শুধু এতটুকু বলেছিলাম যে যতক্ষণ না তার শরীর সুস্থ হয় ততক্ষণ কিছুদিন অপেক্ষা করো। আমি জানতাম যে সে 2 দিকে মন দিতে পারবে না, তাই তাকে 2-3 মাস অপেক্ষা করতে বলেছিলাম। আমি অনিতাকে বলেছিলাম যে সন্তান সুস্থ হলে আমি নিজে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। আর যতদূর মায়ের কথার প্রশ্ন, ততদূর জজ সাহেব, ডাক্তার সন্তানকে বাইরের খাবার খাওয়াতে নিষেধ করেছিলেন। মা শুধু বলতেন ঘরের ভালো খাবার খাওয়াও, কিন্তু অনিতা তাকে প্যাকেটের খাবার ম্যাগি খাওয়াতেন। মা বাধা দিলে অনিতার রাগ হতো, এই বিষয়ে ঝগড়া হতো। দীপক অশ্রু মুছে বললেন, আমি প্রতিবার মধ্যস্থতা করার চেষ্টা করেছি, কিন্তু না মাকে বোঝাতে পেরেছি, না অনিতাকে।
এর মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছি আমি নিজে জজ সাহেব, কারণ আমি 2 পাটের মাঝে পিষে যাচ্ছিলাম। দীপকের গলা ভরে গেল এবং তিনি সেখানে কাঠগড়ায় মাথা নিচু করে কেঁদে ফেললেন। এক 32 বছরের পুরুষকে কোর্টে এভাবে ফুঁপিয়ে কাঁদতে দেখে পুরো কোর্টে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। কিন্তু অনিতার মায়ের ওপর এর কোনো প্রভাব পড়েনি। এটা কুমিরের অশ্রু। জজ সাহেব দেখুন কেমন কাঁদছে। ভুল ছাপিয়ে যাওয়ার আরেক নাটক। এর সব যুক্তি মিথ্যা। এক পয়সার জন্য তড়পায় এটা আমার সন্তানকে। তার ছোট ছোট ইচ্ছাও পূরণ করতে পারে না। তাই আমার মেয়ে ঠিক করেছে যে সে আইন অনুসারে প্রতি মাসে এর থেকে ভরণ পোষণ নেবে, কিন্তু এটাকে মুক্ত করবে না। এটাও এই সম্পর্কে বাধা থাকবে। যদি এটা আমার মেয়েকে সুখী রাখতে না পারে, তাহলে আমরাও এটাকে অন্য মহিলার সাথে সুখী দেখতে চাই না। জজ সাহেব বক্তব্যগুলো মাপছিলেন। তার আগে দীপকের উকিল মিস্টার বর্মা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। গলায় রাগ এবং দৃঢ়তা ছিল। জজ সাহেব, আরেকটা বিষয় আছে যার এখনও প্রকাশ হয়নি। বলতে বলতে তিনি এক পুরনো পরিষ্কার দলিল বের করে জজ সাহেবের দিকে বাড়িয়ে দিলেন। এটা দীপকের অ্যাপয়েন্টমেন্ট লেটার। 3 বছর আগে বেঙ্গালুরুর বড় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে পাওয়া। প্যাকেজ 25 লক্ষ বার্ষিক। আজ যা আয় করে তার 3 গুণ। কিন্তু এরা প্রত্যাখ্যান করেছিলেন। জজ সাহেব বিস্ময়ে দলিল দেখলেন। কেন এত শানদার চাকরি ছাড়লেন? এর চেয়ে ভালো তো কিছু হতেই পারত না। গ্রহণ করলে আজ আপনাদের অবস্থা অন্যরকম হতো। বর্মাজি অনিতার দিকে এক নজর দিলেন। তার মুখ ভাবশূন্য ছিল। তারপর কড়া গলায় বললেন, জজ সাহেব, এই প্রশ্ন মিস্টার দীপকের নয়। এদের স্ত্রী অনিতা শর্মাকে জিজ্ঞাসা করুন। জজ সাহেব বিস্ময়ে বর্মাকে দেখতে লাগলেন। হ্যাঁ জজ সাহেব, বর্মা পুরো শক্তি দিয়ে বললেন। কারণ অনিতা শর্মা বেঙ্গালুরু শিফট হতে চাননি। বলেছিলেন, আমি আমার মা বাবার থেকে দূরে যেতে পারবো না। এবং আমার মক্কেল নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ শুধু এই কারণে প্রত্যাখ্যান করেছিলেন যাতে অনিতাকে নিজের পরিবার থেকে দূরে না যেতে হয়। উকিল তীরের মতো প্রশ্ন ছুড়লেন। যে মানুষ নিজের স্ত্রীর এক ইচ্ছার জন্য নিজের ভবিষ্যৎ দাওয়ে লাগিয়ে দিয়েছিলেন, তার ওপর তার স্ত্রী এক পয়সার জন্য তর্পানোর অভিযোগ লাগাচ্ছেন, এটা কতদূর যুক্তিযুক্ত? দীপকের উকিলের প্রকাশে কোর্টরুমে ভূমিকম্প হয়ে গেল। জজ সাহেব সহ সবাই বিস্মিত হয়ে গেলেন। সবার নজর অনিতার ওপর। মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। মুখ লজ্জায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কিছু বলতে পারছিলেন না। সুধা দেবীর কাছেও শব্দ ছিল না। এটা এমন এক সত্য যা অস্বীকার করা যায় না। জজ আদিত্য শর্মা দলিল দেখলেন। তারপর অনিতার ফ্যাকাশে মুখ। তার অভিজ্ঞ চোখে এখন কাহিনীর সেই অংশ দেখা যাচ্ছিল যা এতদিন অন্ধকারে ছিল। সুধা দেবীর মনে হলো জুয়া হাত থেকে বেরিয়ে যাচ্ছে। অশ্রু ভরা চোখে জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন, জজ সাহেব, এটা তো শিক্ষার একদিক। আমরা আমার মেয়েকে রাজকুমারীর মতো লালন পালন করেছি। সে কখনো কষ্ট দেখেনি। ছোট ছিল তখন। গুড়িয়ার চুল নষ্ট হলে কেঁদে ফেলত। আমি এবং এর বাবা ততক্ষণ শান্তিতে বসতাম না যতক্ষণ না তার মুখে হাসি ফিরে আসত। আমরা তাকে আদরে পালন করেছি এবং এই লোকেরা আমার হাসতে খেলতে থাকা গুড়িয়াকে প্রতিদিন কাঁদতে বাধ্য করেছে। তাকে দিন রাত তিরস্কারের বিষ পান করতে হয়েছে। যখনই ফোন করি শুধু তার ফোঁপানি শোনা যায়। আমি আমার মেয়েকে এই নরকে ঘুটঘুট করে মরতে দেখতে পারি না, একদম না। অনিতা মায়ের হাত ধরলেন। ভেঙে পড়া স্বরে বললেন, হ্যাঁ মা, আমি হেরে গেছি। আমি অনেক চেষ্টা করেছি সেই ঘরকে নিজের বানানোর, কিন্তু আমার অস্তিত্ব, আমার স্বপ্নকে অগ্রাহ্য করা হয়েছে। আমি ক্লান্ত হয়ে গেছি। কোর্টে উপস্থিত মহিলারা অনিতার যন্ত্রণা বুঝতে পারছিলেন। কিন্তু তখনই জজ আদিত্য শর্মা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিলেন, যেন পরিস্থিতির গভীরতা মাপছেন। তারপর এক তীক্ষ্ণ দোজর সুধাদেবীর ওপর দিয়ে সেই প্রশ্ন করলেন যা কেসের পুরো দিকই বদলে দিল। সুধাজি, একটা কথা বলুন, যখন অনিতা তার স্বামীর ঘরে থাকতেন তখন আপনাদের দুজনের কথা কতবার হতো? সুধাদেবী না ভেবে গর্বের সাথে বললেন, প্রতিদিন হতো জজ সাহেব। 2-3 ঘণ্টা তো আরামে কথা হয়ে যেত। আমি তো একমাত্র সাহায্য ছিলাম। জজ সাহেব পরের প্রশ্ন ছড়লেন, সেই সময় কি আপনার জানা থাকত যে ঘরে খাবারে কি রান্না হয়েছে? হ্যাঁ, একদম। আমার মেয়ে আমার কাছে কিছু লুকায় না। সুধাদেবী বললেন, এটা না বুঝে যে তিনি এক জালে আটকে যাচ্ছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হলো, যদি শাশ বউয়ের মধ্যে কোনো ছোটখাটো ঝগড়া হয় তাহলে কি তার খবরও আপনাকে তাৎক্ষণিক পৌঁছে যেত? হ্যাঁ জজ সাহেব, আমার বেচারি সন্তান কাকে হৃদয়ের অবস্থা বলবে? সুধাদেবী বললেন। জজ সাহেবের গলায় কঠোরতা এলো। তো মানে আপনি আপনার মেয়ের শ্বশুরবাড়ির প্রতিটি মুহূর্তের খবর রাখতেন, রান্নাঘরে শাশ বউয়ের খটপট থেকে ঘরে স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা পর্যন্ত। জজ সাহেব সবচেয়ে তীক্ষ্ণ প্রশ্ন ছুড়লেন, সুধাজি, আপনি মেয়েকে আদরে পালন করেছেন, ধুমধাম করে বিদায় দিয়েছেন, এটা সবাই জানে। কিন্তু আপনি কখনো তাকে মানসিকভাবে তার স্বামীর ঘরের হয়ে উঠতে দিয়েছেন?
নাকি তাকে নিজের আঙিনার রাজকুমারীই বানিয়ে রেখেছেন? এই প্রশ্ন ছিল না এক আয়না, যাতে সুধাদেবীকে নিজের নিষ্ঠুর এবং স্বার্থপর মুখ দেখা যাচ্ছিল। তিনি তিলমিলিয়ে উঠলেন। জজ সাহেব, এটা আপনি কি বলছেন? আমি যার মা, আমি কি ঘুটঘুট করে মরতে দেব তাকে? জজ সাহেব শান্তভাবে বললেন, সুধাজি, মেয়ে নিজের দুঃখ মাকে বলুক, এটা সঠিক, কিন্তু প্রশ্ন হল দুঃখ কোনটা ছিল? তিনি তীক্ষ্ণ নজর দুজনের ওপর গেড়ে বললেন, দীপক অফিস থেকে দেরি করে এসেছেন, এটা ঘটনা, দুঃখ নয়। শ্বাস খাবারে দোষ ধরেছেন, এটা ঝগড়া, নির্যাতন নয়। জন্মদিনে দামি উপহার না পাওয়া, এটা প্রত্যাশার ভাঙা, সম্পর্কের ভাঙা নয়। আপনি প্রতিদিন মেয়ের সাথে 3 ঘন্টা কথা বলেছেন, প্রতিটি ছোট কথাকে বড় দুঃখ বানিয়ে দিয়েছেন, প্রতিটি ছোট ঝগড়াকে নির্যাতনের নাম দিয়েছেন। সেই ছোট ছোট কথাগুলো যদি আপনি না জিজ্ঞাসা করতেন, অনিতা না বলতেন, তো 2-4 দিনে নিজে ভুলে যেত, ঘরের লোকেরা আবার এক হয়ে যেত। কিন্তু আপনি এটা হতে দেননি। আপনার কথাগুলো ছোট চিঙ্গারিকে এত জ্বালিয়েছে যে সেটা আগুন হয়ে গেছে। অনিতার চোখে তার ঘরের লোকেরা অপরাধী হয়ে গেছে, সে নিজে পীড়িত। আপনি অজান্তে আপনার মেয়ের মনে ভরে দিয়েছেন তার শ্বশুরবাড়ি নরক, তার স্বামী জালিম। সুধাদেবী কাঁপছিলেন। আমি তো শুধু তার সাথে দিয়েছি। না, এটা সাথ নয়, জজ সাহেব কঠোর হয়ে বললেন। এটা বিষ ছিল, এক মিষ্টি বিষ, যা আপনি আপনার মেয়ের সম্পর্কে মিশিয়ে দিয়েছেন। বিয়ের চারা স্বামী স্ত্রীর ভরসা এবং বোঝাপড়ায় জল পায়। আপনি প্রতিদিন ফোন করে তার শিকড়ে ঘৃণা এবং অভিযোগের অ্যাসিড ঢেলেছেন। তিনি অনিতাকে দেখলেন, যিনি শুনে দাঁড়িয়েছিলেন। অনিতাজি, যখনই অশান্তি হয়েছে, আপনি সমস্যা সমাধানের জন্য স্বামীর সাথে কথা বলার বদলে মাকে ফোন করেছেন। আপনি স্বামীকে সঙ্গী নয়, বরং মাকে উকিল বানিয়ে নিয়েছেন। আপনাদের দুজনের সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত আপনার এবং আপনার মায়ের মধ্যে হতে শুরু করেছিল। জজ সাহেব তার কথা শেষ করলেন। আসল সমস্যা না স্বামীতে আছে, না স্ত্রীতে। সমস্যা এই সম্পর্কে তৃতীয় ব্যক্তির সেই হস্তক্ষেপে, যা ভালোবাসার পোশাকে লুকিয়ে আছে। সুধাজি, আপনার মেয়ে 3 বছর ধরে বিবাহিত, কিন্তু আপনি তাকে কখনো নিজের স্বামীর স্ত্রী হওয়ার সুযোগই দেননি। অনিতার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মায়ের সাথে করা প্রতিটি অভিযোগ, প্রতিটি ছোট কথা তার কানে গুঞ্জিত হচ্ছিল। আজ প্রথমবার বুঝতে পেরেছিলেন যে তিনি নিজের হাতে নিজের ঘরের ভিত্তিতে ডাইনামাইট লাগিয়ে দিয়েছিলেন। পুরো কোর্টে স্তব্ধতা ছিল। তারপর পিছন থেকে ধীরে ধীরে তালি বাজল। দেখতে দেখতে পুরো কোর্ট রুম তালির গড়গড়াহাটে গুঞ্জিত হয়ে উঠল। এই তালি জজ সাহেবের বিশ্লেষণের জন্য। সেই তিক্ত সত্যের জন্য, যা আজ সবাই অনুভব করছিলেন। জজ সাহেব তার সিদ্ধান্ত ঘোষণা শুরু করলেন। আদালত 2 পক্ষের কথা শুনেছে। সম্পর্কে তিক্ততা আছে, এটা স্পষ্ট, কিন্তু তালাক কোনো সমস্যা শেষ সমাধান হওয়া উচিত, প্রথম নয়। তাই এই আদালত এক বিবাহিক পরীক্ষার আদেশ দেয়। সবার মুখে বিস্ময় ছিল। বিবাহিক পরীক্ষা, এটা কি হয়? জজ সাহেবের কথা চলছিল। এই পরীক্ষা পুরো 1 মাস চলবে এবং এর কিছু কঠোর নিয়ম থাকবে, কিন্তু পালন করা বাধ্যতামূলক। আগামী 1 মাস পর্যন্ত শ্রীমতী অনিতা তার মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না এবং না তাদের সাথে দেখা করবেন। এটা শাস্তি নয়, বরং অনিতাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে তিনি বাহ্যিক প্রভাব ছাড়া নিজের চিন্তা এবং নিজের মনের কথা শুনতে পারেন। 2. স্বামী স্ত্রীকে প্রতি সপ্তাহে একসাথে ম্যারেজ কাউন্সেলরের কাছে যেতে হবে। সেশনের রিপোর্ট সরাসরি আদালতে জমা দেওয়া হবে। আপনাদের একটি খালি কাঁচের জার এবং কিছু কাগজের পর্চি নিজের কাছে রাখতে হবে এবং প্রতিদিন একে অপরকে না দেখিয়ে নিজেদের সম্পর্কের কোনো এক ভালো এবং ইতিবাচক স্মৃতি সেই পর্চিতে লিখে জারে রাখতে হবে। এই স্মৃতিগুলো আপনাদের ঝগড়া শুরু হওয়ার আগের হতে হবে। এই জার 1 মাস পর আদালতে খোলা হবে। আপনারা দুজন একই ঘরে থাকবেন, কিন্তু একে অপরের উপর কোনো ধরনের চাপ দেবেন না, এবং এই সময় দীপকের মা এবং অনিতার মা কোনো হস্তক্ষেপ করবেন না। এটা এক অভূতপূর্ব সিদ্ধান্ত ছিল। দীপক এবং অনিতা দুজনেই স্তব্ধ ছিলেন। তাদের কাছে এটা মানার ছাড়া কোনো উপায় ছিল না। প্রথম দিনগুলো খুব অদ্ভুত এবং কঠিন ছিল। সেই ঘর এখন ঘর নয়, এক নীরব যুদ্ধের ময়দান ছিল। অনিতার জন্য মায়ের সাথে কথা না বলে একদিন কাটানো পাহাড়ের মতো ছিল। বারবার ফোন তোলার তীব্র ইচ্ছা হতো, কিন্তু আদালতের আদেশ আটকে দিত। দিনে 100 বার চোখাচোখি হতো, তারপর অপরিচিতের মতো চোখ ফিরিয়ে নিতেন। রাতে যখন পুরো শহর ঘুমাত, তাদের ভিতরের ঝড় জেগে থাকত। তারা চুপচাপ নিজে নিজের পর্চি লিখতেন। সেই পর্চিতে কি ছিল সেটা শুধু তারা জানতেন। প্রথম কাউন্সেলিং সেশন এক ঝড়ের মতো ছিল। দুজনেই সব রাগ, সব হতাশা বের করে দিয়েছিলেন। কাউন্সেলর কাউকে সঠিক ভুল বলেননি, শুধু শুনেছিলেন। পরের সেশনে তারা একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করেছিলেন। অনিতা প্রথমবার বুঝতে পেরেছিলেন যে মায়ের অতিরিক্ত হস্তক্ষেপ, যাকে তিনি ভালোবাসার অমৃত ভেবেছিলেন, সেটা আসলে তার বিবাহিত জীবনের জন্য মিষ্টি বিষ ছিল।
অন্যদিকে দীপক বুঝতে পেরেছিলেন যে অনিতা তার মায়ের ওপর কতটা নির্ভরশীল ছিলেন এবং নতুন পরিবেশে তার কতটা সাহায্যের দরকার ছিল। এক রাতে পর্চিতে কিছু লিখতে লিখতে দীপকের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে সেই কাগজে পড়ল। তাড়াতাড়ি মুছে পর্চি ভাঁজ করে জারে রাখলেন। অন্যদিকে অনিতাও এক পর্চি লিখছিলেন। অনেক পুরনো স্মৃতি একসাথে তার মনে হিল্লোল তুলছিল। আমরা কেমন ছিলাম এবং আমরা কি হয়ে গেছি। আমি যতটা সময় মায়ের কাঁধে কেঁদে কাটিয়েছি, যদি তার অর্ধেক সময়ও নিজের স্বামীর হাত ধরে কাটাতাম, তাহলে হয়তো আমাদের কখনো কোর্টে যেতে হতো না। ভাবতে ভাবতে হাত কাঁপছিল। পর্চি বুকে জড়িয়ে তিনি অনেকক্ষণ কাঁদলেন। দুজনেই তরপাচ্ছিলেন, দৌড়ে একে অপরের কাছে যেতে চাইছিলেন, জড়িয়ে ধরে বলতে চাইছিলেন যে ভুল হয়ে গেছে। কিন্তু দুজনের মধ্যে অহংকারের এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়েছিল। অনিতা ভাবতেন প্রথমে তাকে করতে হবে। দীপক ভাবতেন অভিযোগ আমার ওপর লেগেছে, সে একবার ক্ষমা তো চাইবে। ভালোবাসা এবং আত্মসম্মানের এমন লড়াই যেখানে দুজনেই হারছিলেন। এক ছাদের নিচে তবু একে অপরের গলা শুনতে তরপাচ্ছিলেন। একদিন গুণে সেই 1 মাস কেটে গেল। নীরবতা আরও গভীর এবং যন্ত্রণাময় হয়ে গিয়েছিল। ঠিক 1 মাস পর সেই ফ্যামিলি কোর্টের কোর্টরুমে এক অদ্ভুত নীরবতা ছিল। দীপক এবং অনিতা মুখোমুখি ছিলেন। তাদের মাঝে সেই কাঁচের জার রাখা ছিল, যা এখন পর্চিতে ভরা, সেই 30 দিনের অনকথিত স্মৃতির সাক্ষী। জজ সাহেব দুজনকে দেখলেন, ভাবলেন, কিছু ভেবেছেন আপনারা দুজন? দুজনেই নীরব ছিলেন। দুজনের চোখে অপেক্ষা ছিল, হয়তো সামনের জন আগে বলবে। কিন্তু দুজনের অহংকার ভারী পাথরের মতো পথে দাঁড়িয়েছিল। জজ সাহেব হাসলেন। মনে হচ্ছে সিদ্ধান্ত এখনও কঠিন। চলুন আগেই জার খুলি, যাতে আপনাদের সম্পর্কের সবচেয়ে সত্য সাক্ষ্যবন্দি আছে। দীপক, আপনি অনিতার লেখা কোনো এক পর্চি তুলুন এবং সবার সামনে পড়ুন। দীপক কাঁপা হাতে এক পর্চি তুললেন। সেটা খুলতেই তার চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল। তার গলা হঠাৎ আটকে গেল। তিনি পড়া শুরু করলেন। বিয়ের পর যখন আমি আমার মাম্মি পাপার স্মৃতিতে উদাস হয়ে বসেছিলাম, তখনই তুমি আমার পছন্দের ঝাল গোলগাপ্পা নিয়ে এসেছিলে। আমার মন তখনও ভারী ছিল, তাই তুমি আমাকে হাসানোর জন্য চুটকি শোনাতে শুরু করেছিলে। এবং সত্যি বলতে আমি আজ পর্যন্ত তার চেয়ে খারাপ জোক শুনিনি। এতটুকু পড়তেই কোর্টে কিছু লোকের মুখে হাসি ফুটে উঠল। কিন্তু দীপকের চোখ ভরে এলো। তিনি এগিয়ে পড়লেন। কিন্তু যখন আমি তোমার মুখ দেখেছিলাম, এক সিভিল ইঞ্জিনিয়ার যিনি বড় বড় বিল্ডিং তৈরি করেন, সেই এক ছোট মাসুম শিশুর মতো আমাকে হাসানোর পুরো চেষ্টা করছিলেন। আমি তোমার চুটকি শুনে নয়, সেই ভোলে ভালা ভাব দেখে কেঁদে কেঁদে হেসে উঠেছিলাম। তুমি কত ভালো দীপক। এখন দীপকের গলা ভেঙে যাচ্ছিল। সেই পর্চি তার হাতে কাঁপছিল। অনিতা, এখন আপনি দীপকের এক পর্চি পড়ুন, জজ সাহেব বললেন। অনিতা এক পর্চি তুললেন। খুলতেই শ্বাস আটকে গেল। অনিতা, আমার মনে আছে যখন আমার প্রমোশনের পার্টিতে এক আত্মীয় আমার মজা উড়িয়েছিল এবং তুমি সবার সামনে আমার হাত ধরে বলেছিলে আমার স্বামীর ওপর আমার গর্ব আছে। সেদিন তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ বানিয়ে দিয়েছিলে। অনিতা, সেদিন আমার বিশ্বাস হয়েছিল যে পুরো দুনিয়া আমার বিপক্ষে হয়ে গেলেও তুমি আমার সাথ ছেড়ে দেবে না। অনিতার চোখ থেকে এখন অশ্রু নয়, যেন স্রোত বয়ে চলছিল। তার মনে পড়ে গিয়েছিল যে কিভাবে তিনি সেই স্বামীর ওপর সবার সামনে অভিযোগ লাগিয়েছিলেন, যাকে তিনি কখনো নিজের শক্তি বলেছিলেন। জজ সাহেব পরিবেশ আরও গভীর করে বললেন, আরেক পর্চি দীপক আপনি পড়ুন। দীপক পর্চি তুললেন। পড়তেই কেঁদে ফেললেন। দীপক, মনে আছে বিয়ের পর প্রথমবার আমি খাবার রান্না করেছিলাম। সব পুড়ে গিয়েছিল। লজ্জায় আমি কেঁদে ফেলেছিলাম। কিন্তু তুমি পুরো পুরা খাবার হাসতে হাসতে খেয়ে নিয়েছিলে এবং বলেছিলে আজ থেকে এটা আমার ফেভারিট ডিশ। সেদিন প্রথমবার মনে হয়েছিল আমি দুনিয়ার সবচেয়ে ভালো স্বামী পেয়েছি। আমি যত ভুল করি না কেন, তোমার চোখে আমি পারফেক্ট। দীপক দাঁড়াতে পারলেন না। কাট করার সাহায্য নিয়ে হিক্কা তুলে কাঁদতে লাগলেন। জজ সাহেব অনিতাকে দেখলেন। তার অবস্থা আরও খারাপ ছিল। অনিতা পরের পড়ছি। অনিতা বড় কষ্টে আরেক পড়ছি তুললেন। সিয়াহি একটু ছড়িয়েছিল, হয়তো লিখতে লিখতে অশ্রু পড়েছিল। মনে আছে অনিতা, যখন আমি অফিসের চাপে রাত জেগে থাকতাম, তুমি চুপচাপ আমার পাশে বসে চুলে হাত বুলাতে, ক্লান্ত হয়ে গেলে চা কফি বানিয়ে নিয়ে আসতে, কিছু জিজ্ঞাসা করনি, শুধু এতটুকু দেখিয়েছিলে তুমি আমার পাশে আছো,
সবসময় থাকবে। সেই রাতে মনে হয়েছিল যতক্ষণ তুমি সাথে আছো আমি দুনিয়ার প্রতিটি যুদ্ধ জিততে পারি। আমি তোমার ছাড়া কিছুই নই। আমি তোমাকে খুব ভালোবাসি এবং সবসময় করব। এতটুকু পড়তে পড়তে অনিতার সবের বাঁধ ভেঙে গেল। সেই পড়ছি তার হাত থেকে খসে পড়ল। তার মুখ থেকে এক চাপা চিৎকার বেরিয়ে এলো এবং তিনি ফুপিয়ে কেঁদে কেঁদে টলতে টলতে পড়ে যাচ্ছিলেন। পরের মুহূর্তে দীপক দৌড়ে এসে তাকে ধরলেন এবং অনিতা তার বুকে জড়িয়ে গেলেন। তিনি এক শিশুর মতো কাঁদছিলেন। দীপক, আমি কত খারাপ, আমি কত স্বার্থপর, আমি তোমার ভালোবাসা কখনো বুঝিনি। আমি তোমার প্রতিটি ত্যাগকে অগ্রাহ্য করেছি। আমি শুধু অভিযোগ খুঁজতাম এবং তোমার সেই ভালোবাসা দেখতেই পাইনি যা তুমি ছোট ছোট মুহূর্তে আমার ওপর ঢেলে দিতে। দীপকও কাঁদছিলেন। তিনি অনিতার মুখ নিজের হাতে নিলেন, তার অশ্রু মুছিয়ে দিলেন। না অনিতা, তুমি খারাপ নও। আমরা দুজনেই নাসামত ছিলাম, ভুল আমারও ছিল। তুমি তোমার মা বাবাকে ছেড়ে আমার ভরসায় আমার সাথে এসেছিলে। আমারও বুঝতে হতো, একটু সময় দিতে হতো। তোমার ছোট ছোট ইচ্ছা তো পূরণ করতেই পারতাম আমি। তিনি অনিতাকে এত জোরে জড়িয়ে ধরলেন যেন তাকে নিজের মধ্যে মিশিয়ে নিতে চান। আজ অনেক বছর পর দুই দেহ এবং এক প্রাণ হওয়ার অর্থ তাদের বুঝতে পেরেছিল। কোর্টের পরিবেশ আরও ভারী হয়ে গিয়েছিল। সিটে বসা লোকেরা নিজের ঝরতে থাকা অশ্রু লুকোতে লাগলেন। নিজে জজ সাহেবের চোখও ভেজে গিয়েছিল। দীপক হাত জোর করে বললেন, ইয়র অনার, আমাদের আবেদন প্রত্যাহার করতে চাই। আমরা তালাক চাই না। জজ সাহেব হাসলেন এবং বললেন, আমি এই কথারই আশা করেছিলাম। মনে রাখবেন, বিয়ের অর্থ একে অপরের ভুলের হিসাব রাখা নয়, বরং একে অপরের অভাবের সত্ত্বেও সাথে দাঁড়িয়ে থাকা। আজ তোমরা দুজন শুধু নিজের সম্পর্ক বাঁচাওনি, বরং দুনিয়াকে দেখিয়েছ যে যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তাহলে কোনো দেয়াল এত উঁচু নয় যাকে ভাঙা না যায়। অশ্রুতে ভেজা মুখ নিয়ে অনিতা দীপকের দিকে তাকালেন। দীপক, আজ থেকে না তো আমি তালাক চাইব না, না তোমার থেকে আলাদা থাকব। তোমার অর্ধাঙ্গিনীর প্রতিজ্ঞা। দীপক ভরা চোখে জজ সাহেবের দিকে তাকিয়ে হাত জোর করলেন। ধন্যবাদ জজ সাহেব, আপনি আমাদের শুধু ন্যায় দেননি, আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন।